তুমি আসবে বলে। অগণিত টকটকে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে সাজানো ফুলের বাসরের মধ্যমণি হয়ে কিছুটা আড়ষ্ট হয়ে বসে আছে টুকটুকে একটা রাঙা বউ। এক হাত লম্বা ঘোমটা টেনে কারো আসার প্রহর গুনছে দুরু দুরু বুকে। এদিকে যারা আসার অপেক্ষায় কিছুটা ভয়ে দপদপ করে ঘামছে মেয়েটা, তারই কোনো হদিশ নেই। 12টা পর্যন্ত ঠাট্টা সম্পর্কের কয়েকজন মেয়েটার সাথে এটা ওটা নিয়ে হাসাহাসি করেছে। একটা সময় তারাও ক্লান্ত হয়ে যে যার মতো করে চলে গেছে, অথচ ভদ্রলোকটির আসার কোনো নামই নেই। এদিকে ইয়া লম্বা ঘোমটা টেনে বসে থাকতে থাকতে ঘেমে নিয়ে একাকার অবস্থা মেয়েটার। সবে একটু সাহস করে ঘোমটা সরিয়ে উকি দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই খুট করে একটা আওয়াজ করে দরজাটা খুলে গেল। নতুন বউটা চমকে উঠে কাঁপা কাঁপা হাতে আবার ঘোমটা টেনে দিল। এবারে আগের বারের চেয়েও লম্বা ঘোমটায় নিজেকে চড়িয়ে প্রায় নিঃশ্বাস বন্ধ করে বসে রইল মেয়েটা। কেউ পাশে এসে বসলো না বা মধুর ভঙ্গিতে হেসে মেয়েটার ঘোমটা তোলারও প্রয়োজন বোধ করলো না। শুধু একটা থমথমে কণ্ঠস্বর কানে ভেসে এলো বউটার। ঘরটাকে পুরো ডাস্টবিন বানিয়ে ফেলেছে। এদের কি কারো কমন সেন্স বলে কিছু নেই নাকি? আর এই যে মিস, লুক অ্যাট মি, আপনাকে বলছি। হ্যালো মিস রেড অ্যালার্ট। এবারে কৌতূহল দমন করতে না পেরে নতুন বউটা কিছুটা বিস্মিত, কিছুটা হতভম্ব হয়ে ঘোমটা তুলে নিচেই তাকালো আর টানা টানা চোখ জোড়া অবাক বিস্ময়ের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখার চেষ্টা করলো। মানুষটা কাকে এত বকাবকি করছে সেটাই বুঝতে পারছে না মেয়েটা। এভাবে স্টুপিডের মতো হা করে বসে আছেন কেন? অদ্ভুত তো। আপনার সাথে যে কথা বলছি শুনতে পাচ্ছেন না নাকি বুঝতে পারছেন না? জি জি বলুন। কি নাম আপনার? জি বলছি যে কি নাম আপনার? বাবা মা কোনো নাম তো রেখেছে নাকি? প্রচন্ড অভিমানে মেয়েটা নিচের ঠোঁটটা একটু ফুলে উঠে আলতো কেঁপে উঠল। গলা দিয়ে একটা শব্দও বেরোচ্ছে না, মনে হচ্ছে কথা বলতে গেলেই কেঁদে ফেলবে মেয়েটা। যে লোকটার সাথে আজ সন্ধ্যায় ওর বিয়ে হলো সে ওর নামটা পর্যন্ত জানে না। এটাই কি ওর ভাগ্যে লেখা ছিল? কি হলো, কানে শুনতে পান না নাকি? অবশ্য এত শর্ট নোটিশে বিয়ে হচ্ছে, এর চেয়ে বেশি কিছু আশা করাটা আমারই বোকামি। আমি তিথি, তাহমিনা। দেখুন মিস তিথি, আপনার নাম ধাম ব্যাকগ্রাউন্ড বায়োডাটা কোনো কিছু জানার আমার যেমন আগ্রহ নেই তেমনি কোনো প্রয়োজনও নেই। এমন ডাম্বের মতো বসে থাকবেন না প্লিজ। আর আপনার পরনের এই টকটকে লাল বেনারসিটাও আমার অসহ্য লাগছে। প্লিজ চেঞ্জ ইট, ওয়াশরুমটা ওই দিকে। মানুষটা আঙুলের ইশারায় ওয়াশরুম দেখিয়ে দিলেও তিথি নড়াচড়া করার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। থমকে সাজানো ফুলের বিছানার উপরেই বসে রইল আর এক দৃষ্টিতে লোকটার মুখের দিকে তাকিয়ে আছে তিথি। ধীরে ধীরে তার চোখচোরা টকটকে লাল হতে শুরু করেছে। সেটা দেখেও তিথি নিচের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়তে পারল না। ঝড়ো হাওয়ার মতো লোকটা এসে তিথিকে টেনে বিছানা থেকে নামিয়ে দিয়ে ওয়াশরুমের দরজা থেকে প্রায় ছুঁড়ে ফেলল। তিথি কোনো মতে দেয়াল ধরে পড়ে যাওয়া আটকাতে পারল ঠিকই, কিন্তু কপালে খানিকটা কেটে গেল। তিথি অবশ্য সেসব নিয়ে মাথা ঘামাল না। লোকটার এতটা রাগের কারণটাই বেশি ভাবাচ্ছে ওকে। এত রেগে যাওয়ার মতো কি হলো সেটা তিথির মাথায় ঢুকছে না। সাহস করে একবার মুখ তুলে মানুষটা দিকে তাকালো তিথি। আপনি এমন করছেন কেন? আমি কি করেছি? এই মেয়ে, তোর সাহস হয় কি করে আমাকে প্রশ্ন করার? তোকে বললাম না এই লাল বেনারসি পরে আমার সামনে বসে থাকবি না। আজকের পর থেকে তোর শরীরে কখনো লাল শাড়ি যদি দেখি সেদিন বুঝতে পারবি এই প্রহর ঠিক কতটা খারাপ হতে পারে। কথাটা মাথায় রাখিস। আর এখন যা আমার চোখের সামনে থেকে। প্রহর তিথিকে কথাগুলো বলতে বলতে বিছানার উপর থেকে চাদরটা তুলে আছড়ে ফেললো ফ্লোরে। তারপর পাগলের মতো বেলি ফুলে সাজানো বাসরটা তছ নচ করতে শুরু করেছে। তিথি আর সহ্য করতে না পেরে ছুটে এসে প্রহরকে আটকানোর চেষ্টা করলো। প্রহর থামছেই না দেখে তিথি প্রহরের হাত ধরে থামানোর চেষ্টা করতেই প্রহর আরো রেগে মেগে আগুন হয়ে কষিয়ে একটা চর বসিয়ে দিল তিথির গালে। তিথি প্রায় ছিটকে ফ্লোরে পড়ে গিয়েছিল। অবিশ্বাসের চোখে প্রহরের দিকে তাকাতেই দেখলো প্রহর 1 পা 2 পা করে এগিয়ে এসে তিথির সামনে একটু দূরত্ব রেখে বসলো। তিথির মনে হচ্ছে লোকটা চোখ বুঝলেই চোখ বেয়ে রক্ত ঝরে পড়বে। ও কি এমন অপরাধ করেছে যার জন্য প্রহরের সাথে এমন আচরণ করছে? এমন দুর্ব্যবহারেরই কি যোগ্য ছিল তিথি? আজকে যে ভুলটা করলি সেটা যেন আর দ্বিতীয়বার না হয়। আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না কখনো। ভুল করেও অধিকার ফলাতে আসবি না। বউ হওয়ার শখ নিয়ে আমার ধারে কাছেও ঘেসবি না একদম। এত কিছু মেনে থাকতে পারলে থাকবি, না থাকতে পারলে আশা করি তোর বাপের বাড়ির পথটা খোলাই আছে এখনো।
প্রহরের বলা প্রতিটা শব্দ উঠতে আঘাতগুলোর থেকেও বেশি যন্ত্রণা দিচ্ছিল তিথিকে। আর প্রহরের সামনে বসে কথাগুলো শোনার মতো শক্তি তিথির অবশিষ্ট নেই। তাই কোনো মতে ছুটে ওয়াশরুমে ঢুকে পানির পাইপ ছেড়ে কান্নায় ভেঙে পড়ল। ভাগ্যকে নিয়ে আবার নতুন কোন খেলায় মেতেছে কে জানে। আজীবন পাওয়া হাজারটা অপমান ভুলেই মানুষটাকে নিয়ে নতুন একটা ভোরের স্বপ্ন দেখেছিল তিথি। সেটাও পূরণ হলে কি বা এমন ক্ষতি হতো। বেশ অনেকক্ষণ কান্নাকাটির পর তিথি কিছুটা শান্ত হলো। ওয়াশরুম থেকে বের হওয়ার আগে আয়নায় নিজেকে এক নজর দেখে নিল। না, চোখ ফুলে উঠেনি আজও। যতই কান্নাকাটি করুক, তিথির চোখে মুখে সেটা ছাপ কখনোই পড়ে না। তাই কেউ তিথির এই নীরব কান্নার কথা টের পর্যন্ত পায়নি আজ পর্যন্ত। কথাটা চিন্তা করতেই তিথির হাসি পেল কেন জানি। হাসিটা নিজের ভাগ্যের উপরে নাকি নিজের জন্য সেটা তিথি নিজেও জানে না। আর বেশি না ভেবে ওয়াশরুমের দরজা দিয়ে একটু মুখ বের করে উঁকি দিল তিথি। না, লোকটা রুমে নেই। তিথি তাড়াতাড়ি বের হয়ে লাগেজে থেকে হালকা গোলাপি রাঙা একটা শাড়ি আর আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তিথি শাড়িটা ঠিকঠাক করে পরে বের হয়ে আসার সময় দেখলো প্রহর বারান্দা থেকে রুমে আসছে। তিথিকে দেখতে পায়নি এমন একটা ভাব করে বিছানায় এসে ধপ করে বসে পড়ল প্রহর। তিথিও কি করবে বুঝতে না পেরে খাটের এক পাশে থ হয়ে দাঁড়িয়ে রইল। রাত বাড়ছে, কিছুক্ষণ ঘুমানো তো প্রয়োজন। কথাটা কি লোকটার মনে নেই নাকি? এমন করে পা ঝুলিয়ে বসে পা নাড়ানোর মানে কি? যত সব। কথাগুলো ভাবতে ভাবতে প্রহরের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। প্রহর বিরক্ত হয়ে তিথির দিক থেকে চোখ সরিয়ে নিল। এভাবে রোবটের মতো আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন না তো প্লিজ। আপনি এভাবে বলছেন কেন? আমি কি করেছি? শুনুন মিস তিথি, আমি মিস তিথি নই। আমি আপনার ওয়াইফ মিস্টার প্রহর। কোনো অপরিচিত মহিলা নই যে আপনি এভাবে কথা বলবেন আমার সাথে। কেন করছেন এমন? ব্লাডি হেল উইথ ইউর ওয়াইফ। তোমাকে আমার ওয়াইফ মানি না আমি, সো আমার থেকে দূরে থাকো। আর খবরদার একদম বিছানার কাছেও ঘেঁষার চেষ্টা করবে না। না আমার বিছানায়, না আমার জীবনে কোথাও তিল পরিমাণ জায়গা হবে না তোমার, কখনোই না। তাহলে বিয়েটা কেন করেছিলেন আপনি? কেন বিয়ে করেছিলেন আমাকে? আমি কি এমন অন্যায় করেছি যার শাস্তি আপনি আমাকে এভাবে দিচ্ছেন? একদম এভাবে আমার সামনে ন্যাকা কান্না করবে না বলে দিলাম তিথি। তোমার এই চোখের জল আর যাকেই হোক আমাকে ভোলাতে পারবে না কখনো। তাহলে বিয়ে করলেন কেন আপনি? আমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না জেনেও কেন বিয়ে করেছেন? বাবা মায়ের চাপে পড়ে? আপনি একবার ওনাকে বললেই তো পারতেন যে বিয়েটা আপনি করতে চান না। তাহলে তো কেউ জোর করতো না আপনাকে। বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করেছি? নো ওয়ে। ড্যাড বম বাধ্য করবে প্রহর চৌধুরীকে? হাউ ফানি। প্রহর চৌধুরী শুধুমাত্র এক বিশ্বাসঘাতকের কথায় বিয়ে করতে রাজি হয়েছে তা কিন্তু নয়, বিয়ে করেছেও। কিন্তু ওই বিশ্বাসঘাতকটা এটা জানে না যে জোর করে যেমন ভালোবাসা হয় না, ঠিক তেমনি জোর করে কাউকে দিয়ে সংসারও করানো যায় না। কার কথা বলছেন আপনি? কে বাধ্য করেছে আর কিসের বিশ্বাস? আমার লাইফের কোনো কথাই তোমাকে বলতে আমি বাধ্য নই। কিন্তু এটা শুধু আপনার জীবনের সাথে জড়িত না, এটা আমারও জীবনের সাথে সমানভাবে জড়িত। আপনাকে বলতেই হবে কেন এমনটা করছেন আপনি আমার সাথে, আর কেনই বা। তিথি কথা বলতে বলতে কখন বিছানার একদম কাছে এসে দাঁড়িয়েছে নিজেও জানে না। এবারে কথা বলতে বলতে তিথি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ও কখন প্রহরের একদম সামনে চলে এসেছে সেইটা আরো হুঁশ নেই। তাই তিথি বকবক করতে করতে যখন প্রহরের সামনে আসে, প্রহর তিথির হাত ধরে টেনে বিছানায় ফেলে হাত দুটো চিপে ধরে টকটকে লাল চোখে তিথির দিকে তাকিয়েছে, তখন তিথি পুরো থতমত খেয়ে গেল। প্রহরের রক্তলাল চোখ জোড়ায় চোখাচোখি হতে বেশ ভয়ও পেল বেচারি। লোকটা চোখ থেকে যেন এখনই রক্ত গড়িয়ে পড়বে এমন টকটকে লাল হয়ে আছে। এদিকে প্রহর তিথির মুখের দিকে কিছুটা ঝুঁকে দাঁতের দাঁত চেপে নিজের রাগ সামলানোর চেষ্টা করল। এরপর থেকে আমার কাছে কৈফিয়ত চাওয়ার ভুলটা কখনো করবে না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তিথি। বিয়েটা আমাকে করতেই হতো, তাই করেছি। কিন্তু এই বিয়েটা মানতেই হবে এমন মাথার দিব্যি তো তোমাকে কেউ দিয়ে রাখিনি, তাই না? তোমার ইচ্ছে হলে এই বাড়িতে থাকতেই পারো। মম, ড্যাড, স্নিগ্ধা সবাই একেবারে মাথায় করে রাখবে তোমাকে। শুধু আমার দিক থেকে কোনো আশা রেখো না, তাহলে কিন্তু পস্তাবে। আর হ্যাঁ, এত সব জানার পর যদি তুমি আমার সাথে এই বাড়িতে থাকতে না চাও, তবে কাল চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। তোমার হাত খরচের টাকাটা প্রতি মাসের প্রথম দিনই তোমার বাড়িতে পৌঁছে যাবে। ডিভোর্স চাইলে সেটারও ব্যবস্থা করে দিব, নো প্রবলেম। এসব নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। প্রহর চৌধুরী কখনো কাউকে ঠকায়নি, তোমাকেও ঠকাবে না কখনো। নাও গেট লস্ট।
প্রহরের বলা প্রতিটা কথা তিথির বুকের ভেতরটা যেন তুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছিল। এতটা কাছে থেকে স্বামীর মুখ থেকে কোনো স্ত্রী এমন কথা শোনার কথা স্বপ্নেও হয়তো ভাবতে পারে না। তাই তিথিও কি বলবে বুঝতে পারছে না, শুধু চুপচাপ ফ্যাল ফ্যাল চোখে এক দৃষ্টিতে প্রহরের রক্তলাল চোখ চোরার দিকে তাকিয়ে রইল। প্রহর ঠিক তিথির উপরে বলে তিথি নিচেও বিছানা থেকে নামতে পারছে না, তাই চুপচাপ শুয়ে তাকিয়ে অপলকে দেখে যাচ্ছে তিথি। লোকটাকে সরার কথাটা মনে করিয়ে দেবে কিনা সেটাও বুঝতে পারছে না বেচারি। আর প্রহর, সে তিথির টানা টানা চোখের মায়া কোন দুনিয়ায় হারিয়েছে কে জানে। তিথিকে চলে যেতে বলে প্রহর নিজেই তিথির কাছ থেকে সরে আসতে পারল না। এতক্ষণে প্রথমবার এত কাছ থেকে মেয়েটাকে দেখছে প্রহর। শুধু কাছ থেকে দেখছে তাও না, যাকে এক কথায় বলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। মেয়েটার বড় বড় টানা টানা চোখ জোড়ায় কিসের যেন একটা মায়া আছে, যা প্রহরকে ওর দিকে টানছে চুম্বুকের মতো। আর কাপা কাপা হালকা গোলাপি রঙের ঠোঁট জোড়ায় যেন রাজ্যের অভিমান ভর করে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। প্রাপ্তিকে কখনো এতটা নীরবে অভিমান করতে দেখেনি প্রহর। মেয়েটা প্রাপ্তির মতো জোর করে নিজের অধিকারটা আদায় করে নিতে জানে না বলেই হয়তো এই নীরব অভিযোগ। কত অমিল মেয়েটার প্রাপ্তির সাথে, তবু এই মেয়েটার মায়া ভরা অভিমানী মুখটা প্রহরকে বারবার কাছে টানতে চাইছে। বারবার প্রাপ্তির মুখটাই যেন প্রহরের চোখের সামনে ফুটিয়ে তুলতে চাইছে। ওদের দুজনের তো কোনো মিলই নেই, তবু কিসের যেন একটা মিল আছে। কি সেটা? প্রাপ্তির নামটা মনে পড়তেই প্রহর প্রায় ছিটকে তিথির উপর থেকে সরে এলো। এতক্ষণের সমস্ত আকর্ষণ যেন নিমিষেই কর্পূরের মতো উবে গেছে ওর মন থেকে। সেখানে এখন মায়াবী মুখটার প্রতি আকর্ষণের বদলে একরাশ রাগ আর বিরক্তি বাসা বাঁধতে শুরু করেছে। রাগ, বিরক্তি নাকি অভিযোগ, কোনটা প্রহর নিজেও জানে না। কিন্তু এই মেয়েটা রীতিমতো অসহ্য মনে হচ্ছে এই মুহূর্তে প্রহরের কাছে। মায়াবী মুখটা ওকে বারবার প্রাপ্তির মুখটা মনে করিয়ে দিচ্ছে। যে চেহারাটা প্রহর ভুলতে চায়, মেয়েটা যেন তাকেই একদম ওর সামনে এনে দাঁড় করিয়ে দিতে চাইছে। এত কিছুর পরেও ওকে কি করে সহ্য করবে প্রহর? একই রুমে একই ছাদের নিচে কি করে থাকবে এই মেয়েটার সাথে? আই সেড গেট লস্ট তিথি। এতক্ষণ প্রহরের উষ্ণ নিঃশ্বাস ঠোঁটে মুখে এসে পড়ায় যেন অন্য একটা ঘোরের জগতে ছিল তিথি। এবারে প্রহরের চিৎকার শুনে চমকে বিছানা থেকে নেমে পড়ল মেয়েটা। কিন্তু এত রাতে কোথায় যাবে সেটাই বুঝতে না পেরে অবাক হয়ে প্রহরের দিকে তাকিয়ে রইল তিথি। প্রহর অবশ্য এসব নিয়ে বিন্দুমাত্র মাথা না ঘেমিয়ে সোজা ওয়েবসাইটে টেবিলের লাইটের সুইচটা অফ করে দিয়ে থপ করে বিছানায় শুয়ে পড়ল। তিথিও আর দাঁড়িয়ে থাকতে পারল না, কোনো মতে বেডরুম থেকে ছুটে বারান্দায় এসে দাঁড়িয়েছে মেয়েটা। ততক্ষণে বৃষ্টি নেমেছে। তিথির কিছুক্ষণ আগে লজ্জা রাঙা গাল পেয়ে এবারেও সেই কান্নার জল মুছে দেওয়ার মতো পাশে কেউই নেই ওর। কেউ না, এমন কি যে মানুষটা নিয়ে নতুন স্বপ্ন সাজিয়েছিল সেও না। পরদিন সকালে প্রহরের ঘুম ভাঙল কারো গুনগুন করে গান গাওয়ার শব্দে। নিচু কণ্ঠে গাওয়া গানটা যেন মধুর হয়ে প্রহরের কানে এসে বাজছে। খালি গলায় কারো গুনগুন শুধু এত ভালো লাগতে পারে জানাই ছিল না প্রহরের। মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো। সাগর পাহাড়, সাগর পাহাড়, সবাই যে কইবে কথা। শুধু কয়েকটা লাইনে গুনগুন করতে করতে রুমে ঘুরঘুর করছে কেউ একজন। প্রহর আর কৌতূহল ধরে রাখতে না পেরে চোখ মেলে তাকিয়ে বেশ অবাকই হলো। হালকা মিষ্টি কালারের একটা হাফ সিল্কের শাড়ি পরনে তিথির। মেয়েটা শাওয়ার নিয়ে এসেছে বোধহয় এক্ষুনি। তিথির ভেজা চুল থেকে টুপটাপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরছে। দৃশ্যটা রীতিমতো মুগ্ধ হয়েই দেখছে প্রহর। গত রাতের এত কড়া কথা রেস্টুকো পর্যন্ত ফুটে নেই মেয়েটার চোখে মুখে। কেমন নিজের মনে গুনগুন করতে করতে আয়নায় নিজেকে দেখছে আর চুল মুছছে। শাওয়ারের পর মেয়েটার স্নিগ্ধ নির্মল মুখটা বেশ নজর কাটছে প্রহরের। মনে হচ্ছে ভোরের এক মুঠো রোদ গায়ে মেখে সামনে এসে দাঁড়িয়েছে মেয়েটা। আর গলার কাছে জমে থাকা বিন্দু বিন্দু জলকণাগুলো কেমন হাতছানি দিয়ে ডাকছে প্রহরকে নিচের দিকে। আর এই যে হালকা গোলাপি রঙের ঠোঁটের কোণে উকি দেয়া কুচকুচে কালো তিলটা, কিসের এত মায়াবী রহস্য লুকিয়ে আছে দিলটায়। এই রহস্যটা ভেদ করার জন্য নিজের সমস্ত ইন্দ্রিয়গুলো যেন আকুলি বিকুলি করছে প্রহরের। এর আগে কখনো কোনো মেয়েকে দেখে এমনটা হয়নি প্রহরের। এমনকি প্রাপ্তির জন্য তো কখনো এই ফিলিংসটা কাজ করেনি। তবে আজ কেন? এই মেয়েটার জন্যই বা কেন? নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই প্রহর খেয়াল করলো তিথি যেন বাস্তবই নেই, কোনো এক কল্পনার জগতে পাড়ি জমিয়েছে মেয়েটা।
নইলে এতক্ষণে চুলের বৃষ্টিতে শাড়ির ভিজে ভাবটা ঠিকই টের পেয়ে যেত। আরো কয়েক মিনিট ধরে তিথির ভাবনায় বিভোর মুখটা অপলকে দেখে প্রহর উঠে এসে তিথির হাত থেকে টাওয়ালটা নিয়ে তিথির চুল মুছে দিতে লাগলো। আর তাতেই তিথি এতটা চমকে আর আটকে উঠেছে যে ভয় পেয়ে গলা দিয়ে ছোটখাটো রকমের চিৎকার বেরিয়ে গেছে। প্রহর আয়নার ভিতর দিয়ে তিথির মুখের দিকে তাকিয়ে নিচে ভ্রু জোড়া কুঁচকাল। বাপরে, এটা গলা নাকি মাইক? এত জোরে কেউ চেঁচায়? কেউ শুনলে কি ভাববে? কি ভাববে? ভাববে আমি তোমাকে খুন করে ফেলছি। আশ্চর্য, সামান্য কমন সেন্স টুকু পর্যন্ত নেই। এই মেয়ে নাকি আবার প্রহর চৌধুরীর সাথে সংসার করবে। এই নাকি হবে আবার প্রহরের যোগ্য স্ত্রী, পারফেক্ট লাইফ পার্টনার। হাস্যকর, রিয়েলি সো ফানি। তিথি থতমত খেয়ে আয়নায় প্রহরের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতে কথাগুলো শুনছে। লোকটা তাচ্ছিল্য করছে নাকি অপমান, সেইটা বুঝে উঠতে কষ্ট হচ্ছে তিথির ভাবনা জুড়ে অন্য কিছু কথা ঘুরপাক খাচ্ছে। এই যে লোকটা বললো সবাই ভাববে উনি তিথিকে খুন করে ফেলেছেন, আসলেও তো খুনই করেছে লোকটা ওকে। রাতে যে মানুষটা ওকে রুমে থাকার অনুমতিটুকুও দেয়নি, সেই মানুষটাই কি এখন ওর ভেজা চুলগুলো মুছে দিচ্ছে? রাতের মানুষটার সাথে এখনকার মানুষটার এত তফাৎ। চোখে ঘুমের ঘোর, ঠোঁটের কোণে খেলা করছে বাঁকা একটা হাসি। রেশমের মতো ফুরফুরে চুলগুলো এলোমেলো হয়ে অসম্ভব রকমের সুন্দর করে তুলেছে লোকটাকে। আর তার গালের খোঁচা খোঁচা দাড়িগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে তিথির তো ঘোরই লেগে যাচ্ছে। একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? জীবনে এই প্রথমবার তিথি কাউকে দেখে রীতিমতো ফিদা হয়ে গেছে। জটিল রকমের ক্রাশ খাওয়া যাকে বলে। কিন্তু ক্রাশ খেয়ে লাভ নাকি লস হলো সেটাই ঠিকঠাক বুঝতে পারছে না তিথি। কারণ ক্রাশ খেয়েছে নিজের সাংঘাতিক বদরাগী বরের উপরেই, যিনি কাল রাত পর্যন্ত তিথিকে দু চোখের কোনায়ও সহ্য করতে পারছিলেন না। আর এখন অবশ্য তার মতিগতি তিথি নিজেরই মাথার উপর দিয়ে যাচ্ছে। কারো দিকে এভাবে হা করে তাকিয়ে থাকাটা কিন্তু এক ধরনের অভদ্রতা ম্যাডাম। জি। তা এত সকাল সকাল শাওয়ার নিলে কেন? আমি তো কিছুই করিনি। নাকি সবাইকে বোঝাতে চাও যে আমি কাল রাতেই তোমার উপরে হামলে পড়েছি? নাকি সুযোগ বুঝেই আমি ফার্স্ট নাইটে তোমার উপরে স্বামীর অধিকার, সরি, পুরুষত্ব ফলিয়েছি, সেটা প্রমাণ করছো? কোনটা বোঝাতে চাইছো বলবে প্লিজ? ছি, কি সব বলছেন? ছি বলার কি হলো? যে কেউই তোমাকে দেখে যা ভাববে তাই তো বললাম আমি। ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনার এটাও জানার কথা শাওয়ার নেওয়ার কারণে যে যাই ভাবুক না কেন আপনার আমার সম্পর্কটা নিয়ে কোনো প্রশ্ন করবে না। আপনি মানুন বা না মানুন, কেউ আপনার আমার বিয়েটা নিয়ে কানাঘুষা করবে না, বাজে কোনো ইঙ্গিত দেবে না। কারণ এই রুমের চার দেয়ালের মাঝে যাই হোক না কেন, বাইরে অপেক্ষা করা লোকগুলো জানে গতকাল বিয়ের আসলে কবুল বলার পর থেকে আমি আপনারই স্ত্রী হয়েছি। আমার সাথে আপনার যাই হোক না কেন সেটা এই চার দেয়ালের মধ্যে রাখাটা আমার দায়িত্ব। সে আপনি গতকালের মতো চর মারুন বা ঝাঁটাপেটাই করুন, আমি তো এর চেয়ে বেশি কিছুই করতে পারবো না আপনার জন্য। তাই চেষ্টা করব আমার জন্য যাতে আপনাকে কখনো কারোর সামনে ছোট হতে না হয়, বা আমার কোনো কাজে আপনি বাইরের কারোর কাছে অপমানিত না হন। তাই দয়া করে এসব নিয়ে আর কোনো কথা বলবেন না। কি বললে তুমি? যা শুনলেন তাই বললাম। আপনি আমাকে স্ত্রী হিসেবে মানুন বা না মানুন, বিয়েটা তো হয়েছে, আর সেটা না আপনি এখন বদলাতে পারবেন না আমি। তাই এইটুকু করুণা অন্তত করতে পারবেন আশা করি। কারোর জন্য না হোক, নিজের পরিবারের সম্মানের কথা ভেবে অন্তত বাইরে কারোর সামনে রিয়েক্ট করবেন না প্লিজ। আর পড়ে রইল আমার কথা, আমি আপনাকে বিরক্তও করব না, অধিকারও ফলাতে আসবো না। শুধু একটু থাকার জায়গা দেবেন এই বাড়িতে প্লিজ। একটু মাথা গোজার ঠাঁই পেলে আপনার হাজার লাথি ঝাঁটাপেটা হজম করেও থাকবো না হয়। দিদি, প্রহর কিছু একটা বলার চেষ্টা করেও থেমে গেল। কি বলবে সেটাই ঠিক করতে পারল না। তিথির সাথে রাতে যে ব্যবহারটা করেছে, তারপর মেয়েটার কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো মুখও নেই প্রহরের। তিথি আয়নায় এক নজর প্রহরের দিকে তাকিয়ে উল্টো করে প্রহরের হাত থেকে তাওয়ালটা এক টানে নিয়ে বারান্দা দিকে পা বাড়িয়ে দরজায় নখের শব্দে থমকে গেল। রুমের বাইরে থেকে কয়েকজনের হাসাহাসি শব্দ ভেসে আসছে। তিথি একবার প্রহরের মুখের দিকে তাকিয়ে আবার দরজার দিকে তাকালো। বাইরের হাসাহাসি শব্দ আরো স্পষ্ট হয়েছে, সাথে তাদের ঠাট্টা তামাশাও স্পষ্ট শোনা যাচ্ছে রুম থেকেই। এদের কারোর সাথেই তেমন একটা পরিচয় হয়নি তিথির। সম্পর্কে হয়তো ও যা এসব হবে। তিথি কি বলবে কি করবে এসব ভাবতে ভাবতে রুমের বাইরে থেকে আবার দরজায় নখের শব্দ হলো। সাথে কেউ একজন টিপ্পনিও কাটলেন, আর সাথে সাথে একদল মেয়ের হাসিও যোগ হলো সাথে আবার। কি হলো ভাই, আজ কি কেউ রুম থেকে বের হবে না?
নতুন বউটার মুখ কি দেখতে পাবো না আজকে? নাকি প্রহর ভাইয়া বউ পেয়ে আমাদের কথা ভুলেই গেছে? দরজার বাইরে থেকে হাসাহাসি শব্দ শুনে প্রহর এক নজর তিথির দিকে তাকিয়ে দরজা খোলার ইশারা দিয়ে ওয়াশরুম দিকে চলে গেল। তিথি থতমত খেয়ে টাওয়ালটা হাতে ধরে আরো 2 মিনিট দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। মিনিট খানেক পরে আবার দরজায় নক করলো বাইরে থেকে। এবারে হাসির শব্দকে ছাপিয়ে পরিচিত একটা কণ্ঠস্বর কানে বাজলো তিথির। কণ্ঠটা আর কারো নয়, স্নিগ্ধার। তোমাদের কি মানুষের পিছে লাগা ছাড়া আর কোনো কাজ নেই ভাবি? ভাইয়ার মেজাজ কেমন জানো না তোমরা? তবুও সকাল হতে না হতেই ঠাট্টা তামাশা নিয়েই পড়েছো। তো কি করবো গো ননদিনী? প্রহর ভাইয়ের মেজাজ এতদিন না হয় কড়া ছিল, এখন তো নতুন বউ এসেছে, এবার দেখবে কেমন গো বেচারা হয়ে যায়। ছেলেরা বিয়ের আগে যতই কথায় কথায় বাঘের মতো গর্জন করুক না কেন, বিয়ের পর ঠিকই ভিজে বেড়াল হয়ে যায়। ভিজে বেড়াল হবে, তাও আবার প্রহর ভাইয়া? ভাবির কি অবস্থা আল্লাহই ভালো জানে। বাকি মেয়েদের হাসির শব্দ ছাপিয়েও স্নিগ্ধার কথাগুলো কানে গেল তিথির। তিথি আর দেরি না করে তাড়াহুড়ো করে এসে রুমের দরজাটা খুলে দিল। রুমের দরজা খুলতেই মেয়ে বউয়েরা হুড় করে রুমে ঢুকে পড়ল। তাদের পেছন পেছন স্নিগ্ধাও রুমে ঢুকলো। তিথিকে সামনে দেখতে পেয়ে মেয়েটার ভীত সন্ত্রস্ত মুখে এক চিলতে হাসির রেখা দেখা দিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্নিগ্ধা প্রায় ছুটে গিয়ে তিথিকে জড়িয়ে ধরে ফেলল। ঠাট্টা সম্পর্কের ভাবেরা সেটা দেখে খিল খিল করে হেসে ফেলল। আর তাদের হাসির শব্দে তিথি আর স্নিগ্ধা দুজনেই লজ্জা পেয়ে গেল। স্নিগ্ধা বেচারি একটু বেশি লজ্জা পেয়ে সরে এলো কিছুটা। কি গো ননদিনী, ভাবির জন্য মন কেমন করছে নাকি? মনে তো হচ্ছে ভাবির প্রাণের বান্ধবী, তাকে পুরো একটা রাত না দেখে বিরহে তোমার অন্তর কাহিল। উফ ভাবি, থামবে তোমরা? আমার ভাইয়ার মতো দজ্জাল একটা ভাইয়া থাকলে তোমরা টের পেতে আমি টেনশন কেন করছি। আহা, বোনগুলো আসলেই এমন প্যাচি হয় নাকি স্নিগ্ধা? কোথায় প্রহরের বউকে বোঝাবি কপাল গুনে এমন একটা জামাই পেয়েছে। আমাদের কপাল তো আর নতুন বউয়ের মতো ভালো না, তাই আর কি যেমন তেমন বর জুটেছে কপালে। তবু তো নিজের বর নিয়ে হাহুতাশ করছি, আর তোকে দেখ নিজের ভাইয়ের নামে বদনাম করে নতুন বউটাকে ভয় পাইয়ে দিচ্ছিস। প্রহরের মতো ভালো একটা ছেলের নামে এমন বদনাম কিন্তু মেনে নেওয়া যায় না স্নিগ্ধা। আমরা ওর ভাবিরা কিন্তু মানব না এই অপপ্রচার। স্নিগ্ধা ভ্রু কুঁচকে একবার ঘর ভর্তি মুখরা ভাবিতে দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে নিজেকে আবার সামলে নিল। এই সমস্ত পাগল ছাগল মহিলাদের সাথে তর্ক করা মানে নিজের পায়ে নিজেই কোড়াল মারা। এখন উপর দিয়ে ভালো ভালো কথা বললেও পরে 8-10 জনের কাছে গিয়ে নানা মুখরোচক গল্পের ফিরিস্তি নিয়ে বসবে এরা এমনই। অন্যের সুখ দেখে এদের গায়ে যেন ফোসকা পড়ে। এই যে এখন প্রহরের নামে 2 ঢোক পানি বেশি গিলেছে, ঠিক 2 দিন আগেও এরা প্রহরের নামে পুরো পাড়ায় এটা ওটা রটিয়ে বেরিয়েছে। আজ যে তিথির সামনে প্রহরের গুণগান করছে, কাল পর্যন্ত সেই প্রহরের সম্পর্কে তাদের বক্তব্য ছিল সম্পূর্ণ আলাদা। প্রহর নাকি মেয়েদের সাথে কথা বলতে জানে না, সম্মান করতে জানে না, কথায় কথায় রেগে গিয়ে গায়ে হাত তোলে। আর এইসব বদগুণের জন্যই প্রাপ্তিওকে ছেড়ে চলে গেছে। অসুস্থটা তো হলো একটা বাহানা, মেয়েটার চলে যাওয়া আসল কারণ হলো প্রহর, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা। কথাগুলো ভেবে স্নিগ্ধার কথা বাড়ালো না। তিথিকে হালকা করে ছেড়ে দিয়ে নিচু গলায় টুকটাক এটা সেটা জিজ্ঞেস করায় মন দিল স্নিগ্ধা। তুই কেমন হিংসুটে রে ননদি? তোর ভাইয়ের সুনাম করলাম বলে এমন ফিসফিস করে নতুন বউয়ের কান ভারী করছিস আমাদের নামে? ও নতুন বউ, এই ননদিনীকে এত মাথায় তুলো না গো, পরে এর জন্যই তোমার সুখের ঘরে আগুন লাগবে, দেখে নিও। কেমন হিংসুটে মেয়ে, নিজের ভাইয়ের নামে বদনাম রটায়। থাক বাবা, আমি আর কিছু না বলি, আজকাল একটু কারো ভালো বললেও দোষ। পাশ থেকে কেউ একজন টিপ্পনি করে আবার নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করে দিল। স্নিগ্ধা এতক্ষণ চুপ করে থাকলেও এবার মেয়েটার যেন রাগে সমস্ত শরীর চলে যাচ্ছে এদের কথায়। এতটা নিচু মনের মানুষ হয় কি করে সেটাই বুঝে উঠতে পারে না স্নিগ্ধা। এদের কথার ফাঁদে পড়ে তিথিও এদের মতো হয়ে গেলে মা বাবার শেষ আশাটাও ভেস্তে যাবে। না না না, এটা তো স্নিগ্ধা কিছুতেই মানতে পারবে না। তার জন্য এদের আরও 2-4টা কথা শুনতে হলেও স্নিগ্ধার সাথে সহ্য করে নেবে, কিন্তু এদেরকে তিথির ব্রেন ওয়াশ করতে দেবে না কিছুতেই। তাছাড়া এরা আবার প্রহর আর প্রাপ্তির ব্যাপারে কিছু বলে আগেই তিথি আর প্রহরের নতুন সম্পর্কটা বিষিয়ে দিলে তখন তো আর কিছুই করা থাকবে না। ভাবি, কপাল গুনে প্রহর ভাইয়ার মতো বর পেয়েছে বললে না তনয়া ভাবি? আসলে জানো কি,
প্রহর ভাইয়ার মতো স্বামী পাওয়া আসলেই কপালের ব্যাপার। আর কি পেয়েছে সেটা বুঝতে পারাটাও কম ভাগ্যের ব্যাপার না, কিন্তু পরখ করতে পারলে কয়লার খনিতে হিরে পাওয়া যায়, আর না চিনলে হিরেকেও কাঁচের টুকরো ভেবে ধূর্ছাই করে খড়কুটোয় ফেলে কেউ কেউ। শুধু কপাল থাকলে হয় না, তাকে যোগ্য মান সম্মানও দিতে হয়। স্নিগ্ধার কথায় তনয়া থতমত খেয়ে চুপ করে যেতেই বাস থেকে অন্য একজন চোখ কপালে তুলে তিথি দিকে তাকালো। তুই বড্ড বেশি বেহায়া আর বেয়াদব হয়ে গেছিস স্নিগ্ধা। আমরা নতুন বউটাকে দেখতে এসেছি বলে এভাবে অপমান করছিস তো? আর আসবো না, দেখিস? বউ ভাতেও না, তোর বিয়েতেও না। আমি তো অপমানের কিছু বলিনি ভাবি, তোমরা একটা কথা বললে তাই আমি ও কথার কথা বললাম। এখন তুমিই বলো না, ভাবি যদি প্রহর ভাইয়ের ভালোবাসাটা আদায় করতে না পারে তাহলে জেলখানায় বন্দি মনে হবে না নিজেকে, তাই না? বড্ড পাকা পাকা কথা শিখেছিস না? দাঁড়া, চাচিকে বলছি তোর বিয়ে দিতে। তখন এত পাকা পাকা কথা কোথায় থাকে, আমরাও দেখবো ননদি। স্নিগ্ধা কিছু না বলে হাসলো এবারে। শেষ পর্যন্ত যে অহেতুক একটা ঝগড়া শুরু হয়নি সেইটাই অনেক। নিজেকে মনে মনে 2-4টা গালি দিল স্নিগ্ধা। রাগের উপরে এইটুকু কন্ট্রোল নেই কেন কে জানে। নিজের মনে নিজেকে গালি দেওয়ার ভাগেই কারো কথা শুনে মুখ তুলে তাকালো স্নিগ্ধা। বাহ, নতুন বউ তো দেখছি বেশ গোছানো মেয়ে। সকাল হতে না হতে রুমটা কি সুন্দর গুছিয়ে ফেলেছে, ফুলগুলো ঝেড়ে পরিষ্কার করে ফেলেছে বিছানাটা। বাহ। প্রহর ওয়াশরুম থেকে বের হতেই ভাবি শেষ কথাগুলো শুনতে পেয়ে রুমের দিকে এক নজর তাকালো। গত রাতের প্রহর যে বাসরের ফুলগুলো আক্রোশে ফ্লোরে ছুঁড়ে ফেলেছিল তার একটা কণাও সেখানে পড়েনি। বেলি ফুলে সাজানো ফুলের চেইন বা গোলাপের একটা পাপড়িও ফ্লোরে চোখে পড়ছে না দেখে প্রহর নিজের মনেই হাসলো। গতকাল এই রুমটার উপর দিয়ে যে মিনি টর্নেডো হয়ে গেছে সেইটা এই মুহূর্তে বোঝারও উপায় নেই। শুধু রুমটা কেন, এই নতুন মেয়েটার উপর দিয়ে যে ঝড় হয়ে গেছে সেইটাও কি বোঝা যাচ্ছে? অথচ সাজানো বাসরের ফুলের চেয়ে হয়তো এই অভিমানী মেয়েটার উপরেই বেশি রাগ ছেড়েছে প্রহর। মেয়েটার হয়তো কোনো দোষই নেই, আর কথাটা প্রহরও জানে। তাহলে রাগটা কেন সামলাতে পারেনি তখনও? টকটকে লাল বেনারসির সাথে অন্য কাউকে আশা করেছিল বলে, নাকি প্রহরের সমস্তটা জুড়ে শুধু সেই অন্য কারো অস্তিত্ব ঘুরে বেড়াচ্ছে বলে? প্রহর হয়তো নিজেও এই প্রশ্নের উত্তরটা জানে না। ভাবি, তোমার কপালে এদিকে কি হয়েছে? কালো হয়ে গেছে জায়গাটা, দেখি তো। উফ, এত ব্যথা পেলে কি করে? ইস, কেমন ফুলে গেছে জায়গাটা। স্নিগ্ধার কথাটা শুনে তিথি যতটা না চমকে উঠল তার চেয়ে বেশি চমকে উঠল প্রহর। বেখেয়ালে ধাক্কা দিয়ে তিথিকে বিছানা থেকে নামিয়ে দিতে গিয়ে একবারও মনে হয়নি মেয়েটা ব্যথা পেতে পারে। এখন স্নিগ্ধার কথা শুনে নিজেকেই কেন জানি অপরাধী মনে হচ্ছে প্রহরের। রাতে মেয়েটার সাথে এতটা খারাপ বিহেভ না করলেও তো চলতো। তাছাড়া রুম থেকে এত রাতে বেরিয়ে যেতে বলার পর মেয়েটা এই ঠান্ডার মধ্যে সারাটা রাত কোথায় ছিল কে জানে। প্রহর কিছুটা দূরে দাঁড়িয়ে তিথির মুখটা দেখে বোঝার চেষ্টা করলো কতটা কেটেছে মেয়েটার কপালে। আর কাজটা করতে গিয়ে এতক্ষণে ঘর ভর্তি ভিড়ের মাঝেও তিথি কাঁচো মুচো মুখটা চোখে পড়লো প্রহরের। না, আসলে অন্ধকারের দরজার সাথে একটু মাথায় লেগেছে, বেশি ব্যথা পাইনি। পাশ থেকে কয়েকজন মুখ টিপে মাকা হেসে কিছু একটা বলার চেষ্টা করতেই প্রহর হালকা গলা খেকাড়ি দিয়ে ওদের দিকে এগিয়ে এলো। প্রহর সবার উল্টো দিকে থাকায় কেউ ওকে দেখতে পায়নি এতক্ষণ। তাই এবারে হঠাৎ করে প্রহরের আশা টের পেয়ে রুমটা যেন রীতিমতো পিন পতন নীরবতায় ছেয়ে গেল। নতুন বাসায় এসেছো তো, মানিয়ে নিতে সময় তো একটু লাগবেই। তা আপনারা সবাই এত সকালে এই রুমে কি করছেন? প্রোগ্রাম তো দুপুরে। এখন থেকেই টেবিল বুক করতে চলে এসেছেন নাকি ভাবিরা? প্রহরের কথায় ভাবিদের মুখ কালো হয়ে গেছে ততক্ষণে। আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করেও সফল হলো না কেউই। সেটা দেখে প্রহর একটু শব্দ করেই হাসলো এবারে। আরে ভাবি, মজা করছিলাম আপনাদের সাথে, এত সিরিয়াসলি নেওয়ার মতো কিছু হয়নি। বাট এটা কিন্তু আপনারা একদমই ঠিক করেননি। নতুন বিয়ে করেছি, সকাল হতে না হতেই আপনারা কাবাবের হাড্ডির মতো এসে হাজির হয়ে গেছেন। আপনাদের বিয়ের পরদিন কি আমরা আপনাদের রোম্যান্সে বাগড়া দিতে গেছিলাম বলেন তো? প্রহরের কথা শুনে ভাবিরা থতমত খেয়ে গেলেও তিথি আর স্নিগ্ধা চোখ বড় বড় করে প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল। প্রহর সেটা বুঝতে পেরে এবারে নিঃশব্দে হাসলো। আপনাদের আমার নতুন বউকে দেখে মন ভরে গেলে এবার কি আমি আমার বউকে কিছুক্ষণের জন্য ধার পেতে পারি ডিয়ার ভাবিরা? প্রহরের শেষ কথাটায় স্নিগ্ধার রীতিমতো নাক মুখে বিষম খেল। কাশতে কাশতে বেচারির অবস্থা কাহিল। তিথিও থতমত খেয়ে কি করবে না করবে বুঝতে না পেরে শেষে বেডসাইড টেবিলের উপর থেকে এক গ্লাস পানি এনে দিল স্নিগ্ধাকে।
ভাবিরা একে অপরের মুখের দিকে তাকিয়ে বিব্রত ভঙ্গিতে হাসার চেষ্টা করলো। আসলেই তো প্রহর ভাইয়া ঠিকই বলেছে, এত সকালে নতুন বরকনেকে বিরক্ত করাটা আমাদের উচিতই হয়নি। সরি গো নতুন বউ, সারাদিনের ঝক্কি ঝামেলায় টায়ার্ড নিশ্চয়ই অনেক। তাছাড়া আমাদের দেবর সাহেব যে বউকে চোখে হারাচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে। আর বেশিক্ষণ থাকলে হয়তো প্রহর ভাইয়া রেগে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসবে। না বাবা, প্রহর ভাই আপনার বউ আপনার জিম্মাই দিয়ে আমরা পালাই, বউ ভাতের অনুষ্ঠানে দেখা হবে। এখন বিদায় হই। কথা বলতে বলতে সবাই কোনো মতে রুম ছেড়ে পালালো। প্রহর সেদিকে এক নজর তাকিয়ে একটু বাঁকা হেসে আয়েশ করে বিছানার উপরে বসে স্নিগ্ধা তিথির দিকে তাকালো। স্নিগ্ধা এতক্ষণে বিষম সামনে ভ্রু কুঁচকে প্রহরের দিকে তাকিয়ে কিছু ভাবার চেষ্টা করছে যেন। আর বেচারি তিথি প্রহরের এই উদ্ভট কার্যকর্মে কিছুই না বুঝতে পেরে থতমত খেয়ে স্নিগ্ধার পাশে দাঁড়িয়ে আছে। এই লোকটার কোনো রহস্যই যেন মাথায় ঢুকছে না তিথির। এত রহস্যময় একজন লোকের সাথেই কিনা ওকে সারাটা জীবন থাকতে হবে। কথাটা চিন্তা করে তিথি কনফিউজড হচ্ছে নাকি ভয় হচ্ছে সেটাই বেচারি বুঝতে পারছে না। এদিকে বৌভাতের সময় কি হবে সেটা ভেবেও কেমন হাত পা ঠান্ডা হয়ে আসছে মেয়েটা। জীবনে এত কেন রসিকতা করে ওকে নিয়ে সেটাই যেন আমৃত্যু ক্ষোভ থেকে যাবে তিথির। মৃত্যু এই প্রশ্নটা জবাব দিতে পারবে কিনা কে জানে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।